এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি সিদ্ধান্তে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমরা দেখেছি তারা কিছু সিদ্ধান্ত নেন, পরবর্তী সময় আবার পরিবর্তন করে দেন। এটা ভালো যে তারা সমালোচনাটা আমলে নিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো তারা আগের সচেতন হন না কেন। এর মধ্যে একটি ঘটনা যে ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন বিচারিক আদালতের 50 বিভাগীয় কর্মকর্তা, এর মধ্যে খবর বের হয়। পরবর্তী সময় দেখা যায় তারা যাচ্ছেন না, প্রজ্ঞাপন জারি করে সেটি বাতিল করা হয়েছে, অনুমতিটা বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো কেন সেটা দেওয়া হলো অথবা পরবর্তী সময় আবার বাতিলও করা হলো, এই সিদ্ধান্তটাকে আগে সরকার জানতে পারে না? আপনি প্রশ্নটা খুব ভ্যালিড প্রশ্ন উত্থাপন করেছেন। তবে বাস্তব বিষয়টা হচ্ছে কি, এই জাজদের প্রশিক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেয়নি। এটা আওয়ামী লীগ সরকারের সাথে তাদের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। শুধু বিচারিক কর্মকর্তা না, পুলিশ যেত, তারপরে সিভিল ব্যুরোক্রেসির লোকজন যেত। এখানে একটা যোগ করে এই খরচটা ইন্ডিয়ায় দিত বলে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এমনকি সেনা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও কিন্তু তাদের ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম ছিল। এইসব ট্রেনিং করা মানে হচ্ছে কি, একটা রাষ্ট্রকে যখন অনুগত করে রাখার প্রচেষ্টা হয়, তখন রাষ্ট্রের বেসিক কাঠামো যেগুলো আছে, যেসব বেসিক প্রতিষ্ঠান আছে, ওইসব প্রতিষ্ঠানের নীতি প্রণেতা যারা থাকে তাদেরকে বিভিন্ন প্রভাবিত করার চেষ্টা করা হয়। এটা ছিল তার একটা অংশ। আওয়ামী লীগের 15 বছর এরকম একটা চুক্তি না, অনেক চুক্তি হয়েছে। এই যে আপনি বিচারিক কর্মকর্তা বলছেন, বিচারকরা যদি ওখানে ট্রেনিংয়ের জন্য যায়, ওখানে আবার নানান ফাঁদের কথা শোনা যায়। এখন তাদের প্রভাবে প্রভাবিত হয়ে যদি বিচার কার্য করে, তখন নিরপেক্ষ বিচার তো আপনি পাবেন না। একইভাবে প্রশাসনিক কর্মকর্তারা যদি ওখান থেকে ট্রেনিং নিয়ে আসে এবং নানান ধরনের প্রলোভন ইত্যাদির মধ্যে যদি পড়ে যায়, তাহলে দেখা যাবে বাংলাদেশের স্বার্থে প্রশাসনিক সিদ্ধান্ত হচ্ছে না। একইভাবে আমরা নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যাপারেও সিদ্ধান্ত দেখতে পারি। তবে আমার একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে কি, সরকার এসব চুক্তিগুলোকে পর্যালোচনা করে যখন এই চুক্তির বাস্তবায়নের প্রসঙ্গ আসবে, তখন নিউজ পেপারে এটা নিয়ে নিউজ হওয়ার জন্য অপেক্ষা করার দরকার নেই, আগে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আর এই সিদ্ধান্ত শুধুমাত্র স্পেসিফিক 40 জন কর্মকর্তা যাওয়ার ব্যাপারে না, ওই যে পুরো চুক্তিটা আছে, এই চুক্তিটা পর্যালোচনা করে এটা হয় অকার্যকর করা অথবা বাতিল করা, এই পদক্ষেপ নিতে হবে। না হলে ক্যাজুয়াল এক একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সিদ্ধান্ত আসবে, এটা কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিবে সরকার। একটা দাবি কিন্তু উঠেছিল, বারবার উঠেছিল, যে ইন্ডিয়ার সাথে যে ধরনের সমঝোতা চুক্তি হয়েছে সবগুলি একটু প্রকাশ করার দাবি উঠাচ্ছিল, কিন্তু সেই বিষয়ে আমরা কোনো খবর পাচ্ছি না। এই দাবিটা খুবই জেনুইন দাবি। দেখেন, আমি সাংবাদিক হিসেবে আমরা অনেক কিছু জানি যেগুলোর হয়তো ডকুমেন্ট আমরা প্রকাশ করতে পারবো না। আমার এক বন্ধু ছিলেন, ইনি একজন আমলা, একসময় সচিব ছিলেন। তো উনি এমনি ইনফরমালি বলছিলেন, বলছে যে চুক্তিটা গতকালকে হলো, উনি হোম মিনিস্ট্রিতে ছিলেন ওই সময়, বলছে তখন বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো কিছু নেই, কিন্তু ওনার পক্ষ থেকে এই চুক্তি আমরা পাওয়ার সুযোগ ছিল না। এমন অনেক চুক্তি আছে, যেমন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেছেন, ওখানে চুক্তি হয়েছে, সেই চুক্তির কপি বাংলাদেশে নেই। এই যে আদানি, বহুল আলোচিত একটা প্রতিষ্ঠান, আদানির সাথে যে চুক্তিটা বিদ্যুৎ কেনার হলো, বাংলাদেশ সরকারের কাছে যে চুক্তি আছে, ওই চুক্তির সাথে ওরা যে দাবি করে এটার মিল নেই। তার মানে হয়তো আরেকটা চুক্তি হয়তো দিল্লিতে স্বাক্ষর করা হয়েছে, জেনুইন চুক্তি। জেনুইন চুক্তি। এইরকম আরও অন্যান্য ক্ষেত্রেও আছে। যেমন এই যে ট্রানজিট করিডোরের যে বিষয়টা, এই বিষয়ে যে চুক্তিগুলো আছে, এই চুক্তিও বাংলাদেশ সরকারের কাছে আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এর বাইরে কতগুলো সংবেদনশীল বিষয় আছে নিরাপত্তা সংক্রান্ত, এগুলো কতটুকু আছে জানা যায় না। আপনি যেটা বললেন, আসলে বাংলাদেশ সরকারের এসব চুক্তিগুলো প্রকাশ করা দরকার। জনগণের জন্যই তো চুক্তি। জনগণ যদি নাই জানতে পারে, তাহলে যারা সরকার চালাচ্ছেন তারা কিভাবে দেশের স্বার্থ রক্ষা করবেন? ডক্টর সাইফুল্লাহ, এই যে মাঝে মধ্যে যে জামালাগুলি তৈরি হচ্ছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমরা যারা গভর্নেন্স নিয়ে কথা বলি, আমরা বলি প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাকশন। আমরা যে আলোচনাগুলো শুনলাম এবং পত্রপত্রিকায় দেখি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধিকাংশ ক্ষেত্রেই তাদের অ্যাকশনগুলো হয় রিঅ্যাক্টিভ। রাইট। এখন ওনারা রিঅ্যাক্টিভ কি এটা জনদাবির প্রেক্ষিতে করেছি বলে তারা ভাবতে পছন্দ করেন, আমি এটা চাইনি। তারপরের লাইনটা কি, আমি এটা চাইনি, এই প্রশ্নটা আমার থাকবে, আমরা এটা চাইনি। তাহলে এই যে ভারতের প্রশিক্ষণ, আমরা একটু পেছনে ফিরি। আমাদের যখন আরেক স্বৈরাচার এরশাদ যখন বাংলাদেশকে ক্ষমতা দখল করলেন, তার আগে এখানে কিন্তু ভারতের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। অনেকেই এটা যোগসূত্র খুঁজে পান তার এই অকাজের। এখন এই ধরনের প্রশিক্ষণ কি আসলে তারই ধারাবাহিকতা কিনা, এই প্রশ্ন জনগণ করতেই পারে। আমার জানা মতে বিচারকদের প্রশিক্ষণের জন্য ভারত খুব শ্রেষ্ঠ জায়গা না, আর অনেকগুলো দেশ আছে।
এটা হচ্ছে একটি বিষয়। পরের বিষয়টি হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ভারতের এখানে ইন্টারেস্টটা কি? তারা নিজের খরচে এদের প্রশিক্ষণ দিবেন, এটা তো কোনো বাণিজ্য নাই। বিচারক প্রশিক্ষণ দিয়ে তো ব্যবসা নাই যে বিনামূল্যে ট্রেনিং দিয়ে দিলাম তারপর ওখান থেকে আয় রোজগার করবো। তাহলে স্বার্থটা কি? এই প্রশ্ন করার সুযোগও আছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে জাতি হিসাবে আমাদের প্রথম চিন্তা করতে হবে, প্রথমে যেটা বলছিলাম যে যেই কাজটা আমি করছি এটা আমার জাতির প্রয়োজনে হচ্ছে কিনা, আমার মানুষের কল্যাণের জন্য হচ্ছে কিনা। যদি না হয় তাহলে এটি অবশ্যই বাতিলযোগ্য। এটার জন্য জনগণের দাবি জানতে হবে কেন? যদি আমরা বলি যে ফ্যাসিবাদ পরবর্তী সরকার, তাহলে ফ্যাসিবাদ যে কাজটা করেছে এই কাজটা যদি অব্যাহত রাখি, আবার ফ্যাসিবাদকে গালি দেই, তা তো হলো না। তাহলে শুনতে ভালো লাগে না। যেমন সাইফুল্লাহ, একটা বিষয় হলো জি, আমরা লক্ষ্য করেছি যে এই যে বিচারকদের যে বিচারপতিদের যে প্রশিক্ষণটা, এটা কিন্তু অনেক বিচারক এই প্রশিক্ষণ নিয়ে এসছে, আমরা দেখেছি অতীতে। মাসুমান খলিলি বললেন যে নিরাপত্তা বাহিনীর লোকজন, পুলিশরা প্রশিক্ষণ নিয়ে আসছেন এবং তারা এই প্রশিক্ষণ নিয়ে গত 15 বছরে কি করেছে সেটি কিন্তু আমরা দেখেছি। ওখানে তো আসলে নতুন কিছু আইনস্টাইন বানিয়ে দেওয়া হয় না কাউকে। তিনি তার কর্মপদ্ধতি, প্রশিক্ষণ হচ্ছে আসলে এক ধরনের কর্মসরলীকরণ প্রচেষ্টা। তার কাজটা তিনি আরো ভালোভাবে কিভাবে করতে পারেন। এখন এই যে শাইনিং প্রসেস বলা হয়, ট্রেনিং হচ্ছে যে একটা ছুরি যখন ভোতা হয়ে যায়, জং পড়ে যায়, তাকে শার্প করে দেয়, শাইন করে দেয়। এখন এই শাইনিং এর টার্গেটটা কি? এই ছুরিটা কোন ভূমিকা রাখবে রাখবে সেটা এই একটা ছুরি বড় দিয়ে কি কলা গুরুত্বপূর্ণ। গাছ কাটবে না আম গাছ কাটবে, এটা তো যিনি শেখাবেন তিনি গাইড করবেন। তো এটি সবার মনে রাখতে হবে।